আমি রণদীপ বলছি। হ্যাঁ, সেই রণদীপ, থ্রিলারল্যান্ড ইউটিউব চ্যানেলে যার লেখা গল্প এবং পাঠ করা গল্প আপনারা শোনেন। গত 7 তারিখ দুপুর 3:30 নাগাদ আমার চ্যানেল থ্রিলারল্যান্ড হ্যাক হয়ে যায়। হ্যাক করার মুহূর্তের মধ্যে পাসওয়ার্ড, রিকভারি মেল এবং ফোন নাম্বার সব কিছু চেঞ্জ করে দেওয়া হয় এবং বলা বাহুল্য আমার চ্যানেলের সমস্ত অ্যাক্সেস আমার থেকে কেড়ে নেওয়া হয়। তারপর সেখানে একটা লাইভ শুরু হয়, যার সঙ্গে অবশ্যই আমাদের চ্যানেলের কোনো সম্পর্ক নেই। আমি সঙ্গে সঙ্গে ইউটিউবের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু মেল চালাচালি হতে হতেই আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যায়। আমার এবং অতি অবশ্যই গোটা টিমের 1.5 বছরের অক্লান্ত পরিশ্রম, 53,000 মানুষের ভালোবাসা পাওয়া একটা চ্যানেল এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। চোখের সামনে দেখলাম তিলে তিলে গড়ে ওঠা একটা স্বপ্নপুরী ভেঙে তছনছ হয়ে গেল। পরের গল্পের সমস্ত কাজ প্রায় রেডি। শুক্রবার ঠিক দুপুর 1টার সময় গল্প আসার কথা, কিন্তু হঠাৎ দেখলেন যে সেই গল্প শোনানোর প্ল্যাটফর্মটাই আর আপনার নেই। এই সময় আমার জায়গা আপনি হলে কি করতেন? ভেঙে পড়তেন তো? আমিও পড়েছি, হাত পা কাঁপছিল। দিনের শেষে আমিও আপনারই মতো এক বুক স্বপ্ন আর প্যাশনকে সঙ্গে করে হেঁটে চলা একজন সাধারণ মানুষ। এতটা পথ হেঁটে এসে যখন দেখলাম যে একটা কালবৈশাখী আবার আমাকে সেই রাস্তার শুরুতেই দাঁড় করিয়ে দিয়েছে, তখন ভেঙে পড়লাম, কাঁদলাম। কিন্তু আস্তে আস্তে ঘেঁটে যাওয়া মাথা ঠান্ডা হলো, হাত পায়ের কাঁপুনি কমল। মন বলল, চ্যানেল হ্যাক হয়েছে, স্বপ্নগুলো তো হয়নি, প্যাশনটা তো হয়নি, সেগুলো তো এখনো বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। আর সেই আগুন থেকেই থ্রিলারল্যান্ড আবার জন্ম নেবে। যতবার সময় এবং পরিস্থিতি তাকে পুড়িয়ে ছারখার করে ধুলোয় মিশিয়ে দেবে, ততবার সেই ধুলো থেকে আবার জন্ম নেবে আমার প্যাশন আর আপনাদের ভালোবাসা। ধুলো ঝেড়ে উঠে দাঁড়াবে আমার আপনার থ্রিলারল্যান্ড। তাই জানিয়ে যাচ্ছি, গল্প যেমন আসছিল তেমনি আসবে প্রতি শুক্রবার ঠিক দুপুর 1টায়। আমাদের এই নতুন চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করতে বলবো না আজ। ইউ নো হোয়াট টু ডু। যতদিন আপনারা আছেন থ্রিলারল্যান্ড মরতে পারে না, কখনো না। শুনতে থাকুন কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 2টি ভূতের গল্প। প্রথম গল্প, কবিরাজের বিপদ। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, কবিরাজের বিপদ। চন্দ্রনাথবাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার। রামদাসের এই ছোট্ট বাজার, পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার, কবিরাজ, হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে। রোগীর চেয়ে এখন ডাক্তারের সংখ্যাই বোধহয় বেশি, তবে দেশটায় রোগবালাই নিতান্ত কমও নয়। তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারত কোনো রকমে। চন্দ্রনাথবাবুর বয়স 55-56, শিশির সেনের বয়স 26-27। ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার। রোগী প্রায়ই থাকে না, তো তখন দুজনে বসে গল্প স্বল্প করে। বয়সের তারতম্য যতই থাকুক, দুজনের খুব বন্ধুত্ব। চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে, আর শিশিরবাবু যশোর শহর থেকে। কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে, দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব। তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে। চন্দ্রনাথবাবু বলেন, তাদের গ্রামের একজন সাধু ছিলেন, তিনি ভূতও নামাতে পারতেন। অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন, নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন এবং ভূতের কথা শুনেছেন নিজের কানে। সাধুটি একজন বড় মিডিয়াম, তার মধ্যে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে। শিশির সেন বলল, যত সব রাবিশ। চন্দ্রনাথবাবু বললেন, তোমার বলবার কোনো অধিকারই নেই এখানে, তুমি ছেলে মানুষ। কতটুকু তোমার অভিজ্ঞতা? অভিজ্ঞতার কোনো দরকার হয় না, এগুলো কমন সেন্সের প্রশ্ন। কাকে বলছো কমন সেন্স? মানুষ মরে গেলে আর বেঁচে থাকে না, এটাই তো কমন সেন্স। মরা মানেই তো না বাঁচা। মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা, বুঝেছ? মরা মানে না বাঁচা।
আরে মরা মানে জীবনটাকে বড় করে পাওয়া। একদম বাজে কথা। দুপাতা সায়েন্স পড়ে ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছো না? আসল সায়েন্সের কিছুই জানো না, কিছুই শেখোনি। বৈশাখ মাসের শেষ সপ্তাহ। এবছরের মতো গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনোদিন দেখেনি। শিশির সেন বেলা 5:30টার সময় এসে ডাক্তারখানা খুললেন। না, টিনের বারান্দা তেতে আগুন হয়েছে। এখনো ঘরের ভেতর বসা সম্ভব নয়। এক্ষুনি লরি গেলে ধুলোয় চারিদিকে অন্ধকার করে দেবে গো কবরেজ মশাই। ও কবরেজ মশাই, আরে একটু বাইরে আসুন না। হ্যাঁ যাই। কখন এলেন? আমি আজ বাসায় যাইনি, এখানেই শুয়েছিলাম। খেলেন কোথায়? রামজীবন তরফদার আছে না, ওনার স্ত্রীর শ্রাদ্ধ ছিল আজ, সেখানেই নেমন্তন্ন ছিল। আসুন না আমার বারান্দায়, চা খাবেন? আর না মশাই, এই গরমে চা, তারপর আবার দুপুরে ওই লুচি ঠেসে, না না। ডালডা ঘিয়ের তো? নইলে আর কোথায় পাচ্ছে ওই গাওয়া ঘি। আরে না মশাই, ও নেমন্তন্ন না খেয়ে ভালোই করেছি। খেলে অম্বল, না হয় পেটের অসুখ, আর এই গরমে ওসব কি সহ্য হয়? চন্দ্রনাথবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন। পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল। চন্দ্রনাথবাবুর মধ্যে একটি সমরপটু আত্মা বাস করে। অবিশ্বাসের সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি। শিশির সেন ভূতে বিশ্বাস করুক না করুক, তাতে চন্দ্রনাথ কবিরাজের কি? জিনিসটা যদি সত্যি হয়, তবে শিশির সেনের অবিশ্বাস সেটার কি ক্ষতি বা করতে পারে? চন্দ্রনাথবাবু সেটা যে বোঝেন না এমন কিন্তু নয়, বোঝেন সবই। তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায় আর কি। ইসলাম ও খ্রিস্ট ধর্মে দিগ্বিজয়ী প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে। সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে, তবে প্রকৃত শাস্তি দেওয়া হবে এই দাম্ভিকদের। স্বার্থবাদী ছোকরা নাস্তিকের দল দুপাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে না? চন্দ্রনাথবাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কি মনে করে। ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে, বুড়ো একদম সেকেলে, কুসংস্কারে ভরা। ইংরেজি তো তেমন জানেও না, কবরেজি করতো, ওই সংস্কৃত জানে একটু আধটু। দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর। কি আর করি, বেশবার কোনো লোক নেই এসব জায়গায়, কার সঙ্গে দুটো কথা বলি। নইলে ওই বুড়ো হাবড়ার সঙ্গে আমার বন্ধুত্ব, রাম রাম। একটু পরেই হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখীর ঝড় আরম্ভ হয়ে গেল। চন্দ্রনাথ কবিরাজ নিজের কবরেজখানার জানলা দরজা বন্ধ করতে ছুটে গেলেন। ধুলোয় চারিদিকে অন্ধকার হয়ে উঠল। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে, কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি। ডাক্তারখানার সামনের অশ্বত্থ গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে। বৃষ্টি ভেজা সোদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা গরম একদম কমে গেল। চন্দ্রনাথ বললেন, বাঁচা গেল, শরীরটা জুড়িয়ে গেল যেন। কতদিন পরে আজকে একটু বৃষ্টি পড়লো বলো। চা খাবেন নাকি একটু? তাহলে মন্দ হয় না, আনাও একটু। এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো, বর্ষাকালের বৃষ্টিরই মতো। চন্দ্রনাথ কবিরাজের কবরেজখানার ঘরের চালের ছাঁচ বেয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগলো। রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতর। বেশ বৃষ্টি হলো, মুষলধারে না হলেও এ বছরের পক্ষে মন্দ নয়। চন্দ্রনাথবাবু বললেন, কই তোমার চা কোথায় গেল? নবীন তো গেছে, মনে হয় বৃষ্টিতে আটকা পড়ল। ছাতা আছে আপনার? না।
তাহলে আর কি হবে, বসুন, একটু জলটা ছেড়ে যাক। বরং আপনার ভুতুরে আলোচনাটা শুরু করুন না। না। কেন আজ এত বিরাগ কেন? আজ তো বরং ঠান্ডা বাদলা সন্ধেতে কথা তো জমবে ভালো। না হে, তোমরা অবিশ্বাস করো, হাসাহাসি করো, গভীর সত্যকে এভাবে বেনাবনে ছড়াতে নেই, বুঝছো? আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি অত্যন্ত দুঃখের সঙ্গে। গভীর সত্য কাকে বলছেন আপনি? মানুষের জীবন এবং মৃত্যু অদ্ভুত রহস্যময়। গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন। মানুষ মরে না, ভগবান অনন্ত করুণার আকর, এই হলো গভীর সত্য। আরও সংক্ষেপে শুনতে চাও? মানুষ অমর। তবে আপনি কবিরাজি করেন কেন? মানুষ যদি অমরই হয়? তার এই দেহটা তো অমর নয় রে ভাই, তাই কবিরাজি করি। আর এতদিন পরে কথাটা বলি শোনো, কবিরাজি করতে গিয়েই এই সত্যটা টের পেয়েছি। তাই? কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের উপর রাখল। শিশির সেন বললেন, বিস্কুট কই রে, আনিসনি? তৎ, যা নিয়ে আয় চারখানা। আর শোন, 2টো সিগারেট নিয়ে আসবি। আচ্ছা, এইবার বলুন কিভাবে? চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন, না না, ও সব নিয়ে ঠাট্টা নয়, বাদ দাও। আরে না না, রাগ করবেন না, বলুন না কি করে সত্যটা টের পেলেন কবিরাজি করতে গিয়ে? আমি বলবো না, ঠাট্টার ব্যাপার নয় সেটা, বুঝছো? তোমরা হাসবে। হ্যাঁ, আমি আমার জীবনের অত বড় একটা অভিজ্ঞতা বলবো আর তোমরা হাসবে? আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এ নিয়ে? সত্যিটা বলেই দিন। চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে এলো। তিনি চা খেতে খেতে শুরু করলেন নিম্নের গল্পটি। দেখো, আমি নিজে যা দেখেছি সেটা অবিশ্বাস করি কি করে। ঘটনাটা তাহলে গোড়া থেকেই বলি, বুঝলে? পাকিস্তানে আমার বাড়ি ছিল ওই খুলনা জেলায় হলদিবুনিয়া গ্রামে। আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী। সেকালের বড় নাম ডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি। বাবা বড় কবিরাজ ছিলেন, তার পসার পেলাম আমি। বাবা তখনও বেঁচেই আছেন, তবে কাজকর্ম করেন না। ইদানিং পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে শয্যাগত ছিলেন একেবারে। নামকরা সেকেলে কবিরাজের ছেলে হিসাবে বড় বড় ঘর বাঁধা ছিল আমার, যারা অসুখে বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকত না। মালমাঝির পাকড়াশি জমিদার ছিলেন এরম একটা বাঁধা ঘর। সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকড়াশি আমাকে ডেকে পাঠালেন। তার ছেলের অসুখ। আমি গিয়ে দেখলাম ছেলেটার বিষম জ্বর, যাকে আপনারা বলেন ওই টাইফয়েড। 15-16 বছর বয়সটা ওই রোগের পক্ষে খুব একটা সুবিধাজনক নয়। আমাকে জমিদার বাবু হাতে পায়ে ধরে অনুরোধ করলেন, আপনাকে এখানে থাকতে হবে কবিরাজ মশাই, যা লাগে আমি তাই আপনাকে দেব, আমার ছেলেকে বাঁচিয়ে দিন। আমি তো রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। পেট ফাঁপা, বুকে সর্দি কাশি, নারীর গতি আপনারা যাকে বলেন ওই ইন্টারমিটেন্ট, এছাড়াও ভুল বকা, মানে সব খারাপ লক্ষণ বর্তমান। বাঁচানো বড়ই কঠিন। ভগবান ধন্বন্তরীকে স্মরণ করে আমি কাজে লেগে পড়লাম। সেদিন সন্ধ্যের পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম। পেট ফাঁপা অনেকটা কমে গেল। তারপর ধীরে ধীরে ভুল বকুনিও খানিকটা কমল। আমি একটু নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম ওই রাত্রি 1 প্রহরের পর। পাকড়াশি জমিদারের বাড়ি 2 মহলা। বাইরে একদিকে দোলমঞ্চ, নাট মন্দির আর গোবিন্দ মন্দির, ডান দিকে সদর কাছারি আর মাহফেজখানা। মাহফেজখানার দক্ষিণে আমাদের থাকবার কুঠুরি সারি সারি অনেকগুলো। আমলাদের বাসার পূর্ব দিকের বড় পুকুর। এই পুকুরের 3 দিকে বাঁধানো ঘাট। পূর্ব পাড়ের ঘাট বাইরের লোকেদের জন্য, বাকি 2টো ঘাট আমলাদের জন্য। বাইরের মহলের মাঝখানে সদর দেউড়ি। এই দেউড়ির দুপাশে 2টো বৈঠকখানা। আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁ দিকের বৈঠকখানার বড় কুঠুরিতে। সাদা ধপধপে চাদর পাতা, 2টো বড় তাকিয়া, মশারি টাঙানো, চমৎকার বিছানা করে গিয়েছে বাড়ির ঝি।
খাওয়া দাওয়া সেরে বাইরে বসে আমি অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা করলাম। কাল সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলোর হিসাব করে রাখলাম। তারপরে এসে শুয়ে পড়তে যাব, এমন সময় দেখি জ্যোৎস্নালোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকেই আসছে। রাত তখন অনেক। এত রাত্রে একা কোন মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না। মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। মিনিট 15-র মধ্যেই সে আবার বের হয়ে মাঠের দিকে চলে গেল। আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে তবে এত রাত্রে আসবে কেন, আর একাই বা আসবে কেন? ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলো দেউড়িতে। এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো, রোগীর অবস্থা খারাপ, শিগগির যেন যাই। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর শয্যার পাশে। সত্যি তো, রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে? 1.5 ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমোচ্ছে, এখন তার জ্বর নেমে গিয়েছে, অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল। আর নারীর অবস্থা খুব খারাপ। জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম। বেজায় ঘামতে শুরু করেছে রোগী। মস্ত বড় সংকটপূর্ণ অবস্থার মুখে এসে পড়ল কেন এভাবে? তখনই কাজে লেগে যাই। আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে, উপযুক্ত গুরুর শিষ্য, দমবার পাত্র নই। 2 ঘন্টা মধ্যেই রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম। এক ঘুমে একেবারে বেলা 8টা। উঠে রোগী দেখে এলাম। বেশ অবস্থা, কোনো খারাপ উপসর্গ নেই। সারাদিন একইভাবে কাটলো। রোগীর অবস্থা দেখে বাড়ির সবাই খুব খুশি। আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই। দুপুরবেলা খুব ঘুম দিলাম। বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বোটশেলের সঙ্গে। সেরখানে একটা পোনা মাছও ধরলাম, বুঝলে। মনে তো খুব ফুর্তি। সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি, এমন সময় দেখি দূরের মাঠ থেকে সেই স্ত্রীলোকটি যেন এদিকেই আসছে। এখন তাকে আবার আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই কোনো আত্মীয় হবেন, দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে। কিন্তু একা আসেন কেন? হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাওয়ার পরেই রোগীর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল। মনটা যেন খারাপ হয়ে গেল। মেয়েটি দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে কেন জানি না আমার বুকের মধ্যেটা ঢিপ ঢিপ করতে লাগলো। কান খাড়া করে আমি চেয়ে রইলাম বাড়ির দিকে। আর আমি ঘুমোতে যাচ্ছিলাম, কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম। ঘড়িতে সে সময় ঠিক 12টা বাজলো। হঠাৎ দরজার কাছে কি যেন একটা শব্দ হলো। মুখ তুলে দেখি সেই স্ত্রীলোক একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন। বেশ সুন্দরী, ধপধপে শাড়ি পরা, 40-এর মধ্যে বয়স, কপালে সিঁদুর। আমার মুখ থেকে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে শুরু করলেন, শোনো, তুমি এই ছেলেটিকে বাঁচাতে পারবে না, তুমি বাড়ি যাও। আমার মুখ থেকে অনেক কষ্টে বেরোলো, কেন মা, আপনি কে? জানি না কেন আমার শরীরটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। সমস্ত ঘরটা যেন ঘুরছে। কেন এমন হলো হঠাৎ কে জানে। তিনি এক দৃষ্টে আমার দিকে চেয়ে বললেন, শোনো, আগুন নিয়ে খেলা করো না, একে আমি নিয়ে যাব। এ আমার ছেলে। ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর। সৎমা ওকে দেখতে পারে না, বহু অপমান হেনস্থা করে। আমি সব দেখতে পাই, সব। আমার স্বামী অবশ্য অনেক কথা জানেন না, কিন্তু আমি সব জানি।
আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব, কালই নিয়ে যেতাম। তোমার জন্য পারিনি। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। ওকে তুমি বাঁচাতে পারবে না। আমার সাহস ফিরে এলো। হাত জোর করে বললাম, মা, আমি বৈদ্য, আমার ধর্ম প্রাণ বাঁচানো। আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনোই। প্রাণ যায় সেও শিকার। আচ্ছা, একটা প্রস্তাব আমি করি মা। জমিদার বাবুকে সব খুলে বলি, অসুখ সারবার পরে ছেলেকে যেন তিনি কোনো ভালো বোর্ডিং স্কুলে রেখে দেন। এই ব্যবস্থা আমি করব। এই যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না। যদি দেখেন যে আবার ওর ওপর অত্যাচার হচ্ছে, তখন নিয়ে যাবেন। আমি আর আসবও না। দয়া করুন জমিদার বাবুকে, তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে। বেশ, তাই হবে। তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয়, তবে সেবার আমি ওকে নিয়ে যাবই, মনে থাকে যেন। তখনই যেন সেই মূর্তি মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে, রোগীর অবস্থা খারাপ। আমি তখনই ছুটে গেলাম। কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই, বরং একটু বেশি খারাপ। সেই ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে। সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদার বাবুকে আমি নিভৃতে ডেকে বললাম, কিছু মনে করবেন না জমিদার বাবু, আপনি এই ছেলেটাকে বাঁচাতে চান তো? মানে কি বলছেন এসব? তার মানে হচ্ছে এই যে, আপনি জানেন না, ওই ছেলেটির ওপর ওর সৎ মা বড় অত্যাচার করেন। কাল ওর মা আমার কাছে এসেছিলেন, শুনুন তবে। তারপর সব কথা খুলে বললাম। জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন, তারপর হঠাৎ কেঁদে ফেললেন। বললেন, আমি এর কিছু কিছু জানি। বেশ বেশ, এবারও বেঁচে উঠুক। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে কথা দিলাম কবরেজ মশাই, ওর ব্যবস্থা আমি করব। আমি ওর একটা ব্যবস্থা করবই। ওকে একবার সেরে উঠতে দিন, একবার সেরে উঠতে দিন। আমি নিজে জানুয়ারি মাস থেকেই যশোর জেলার স্কুলের বোর্ডিংয়ে রাখবো। ওকে যশোর জেলার বোর্ডিংয়ে আমি রাখবো। আপনি চিন্তা করবেন না কবরেজ মশাই। কেমন, ঠিক তো? এবার কিছু হলে আমি কেন, আর কেউ ওকে বাঁচাতে পারবে না। আমি আপনাকে কথা দিলাম কবরেজ মশাই, কথা দিলাম আপনাকে। বেশ, তাহলে নির্ভয়ে থাকুন। আপনার ছেলে সেরে গিয়েছে। আগামী মঙ্গলবার থেকে ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব। আপনি বরং পুরনো চাল এর মধ্যে কিছু জোগাড় করুন। পরের দিন জ্বর সেরে গেল রোগীর। শিশির সেন এক মনে গল্প শুনছিলেন। বললেন, সেরে উঠল? নিশ্চয়ই। আর কোনোদিন তার মাকে দেখেছিলেন? না, কোনোদিন না। সে ছেলে এখন কলকাতায় থাকে, কিসে যেন ভালো ব্যবসা করে বলে শুনেছি। আর ওই জমিদারবাবু মারা গিয়েছেন অনেক দিন। চললুম আমি, বৃষ্টি থেমেছে, যাই ঘরে আলো জ্বালিয়ে। চন্দ্রনাথ কবিরাজ উঠে চলে গেলেন। শেষ হলো আজকের প্রথম গল্প, কবিরাজের বিপদ। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের দ্বিতীয় গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসি। স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও কোনো লোক ছিল না। বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না। অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে মিলে র্যাগ টেনে ইজি চেয়ারে শুয়ে পড়লাম। মাঘের শেষ যদিও, শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের থেকেও বেশি। রমেন বলল,
তোমরা যা বোঝো করো, আমি কিন্তু চা না হলে রাত কাটাতে পারবো না, এই বলে দিলাম। তোমরা বরং বসো, আমি একটা ব্যবস্থা করে দেখি। দরজা খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমী বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হাঁ হাঁ করে উঠলাম। রমেন ততক্ষণে চলে গিয়েছে। দরজাটা বন্ধ করতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা। পৃথ্বীশ আমাদের দলের দার্শনিক। এতক্ষণ সে র্যাক দিয়ে আপাদমস্তক আবৃত করে শুয়েছিল। হঠাৎ মুখ তুলে গম্ভীরভাবে বলল, দেখ, আমার কিন্তু একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে। কেন বলতো? আমি বললাম, কিরকম আনক্যানি? ভূত ট্রুথ নাকি? সে র্যাক খুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল। চারিদিকে একবার তাকিয়ে নিয়ে বলল, তা ঠিক জানি না, কিন্তু কেমন যেন। আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি। সলিল বলল, বিচিত্র নয়, একেবারেই বিচিত্র নয়। এরকম একটা ব্যাপার আমি জানি। এই রকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত 10টার পরে কোনো লোক থাকতে পারতো না। শুধু তাই নয়, একবার অনেক রাত্রে ট্রেনে এক ভদ্রলোক নেমে রাতটুকুর মতোই স্টেশনের ওয়েটিং রুমে ছিলেন। সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপর করে পড়ে আছেন। তারপর অনেক কসরত করে, অনেক চেষ্টা চরিত্র করে তার জ্ঞান ফেরানো হয়। তো তিনি সকলের কাছে বলেন যে শেষ রাত্রির দিকে নাকি এক সাহেব এসে তাকে ওঠায়। পরে হঠাৎ সে পকেট থেকে একটা খুর বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে ওই কাঁচা চামড়া কাটার যে অস্বস্তিকর একটা খটাচ খ্যাঁচ আওয়াজ হয়, ওইরকম একটা আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে। তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন আশেপাশে কেউ কোথাও নেই, আর ওই সাহেবেরও কোনো চিহ্ন নেই ঘরে। তারপর কি হলো কেউ বলতে পারে না, কেউ জানে না। আর সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্য নাকি এখানে একদম একইভাবে ওই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল, ঠিক এই জায়গাটায়। তারপর থেকে সব হয়ে চলেছে এরকম ব্যাপার। আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম। লুপ লাইনের এই নির্জন পাহাড়ে, জঙ্গলের ধারে, স্টেশনের ওপারে কেবলমাত্র স্টেশন মাস্টারের কোয়ার্টারটা আর লেভেল ক্রসিংয়ের ফটকে দারোয়ানের গুমটি ছাড়া আর কিচ্ছু নেই। অবশ্য ওয়েটিং রুমের বাইরে স্টেশনের পরেই একটা ছোট্ট চা সিগারেটের দোকান ছিল। দিনে মানে এমনকি সন্ধ্যার একটু পরেও দেখেছিলাম, কিন্তু তারপর থেকে দোকানির আর দেখা নেই। দোকান বন্ধ করে চলে গিয়েছে। গল্প ভালো করে জমতে না জমতেই হঠাৎ দৌড়টা খুলে গেল। একটা কুলির হাতে থালার ওপর গোটা আষ্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে হাসি মুখে ঢুকলো রমেন। ঢুকেই বলল, দেখেছ, where there is a will there is a way। বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই। স্টেশন মাস্টারের সাথে আলাপ হয়ে গেল। তার বাড়িও আমাদেরই জেলায়। তিনি বললেন, বিলক্ষণ, আপনারা তো ভদ্রলোকের ছেলে, বাঙালি চাও খাবেন, এ তো সৌভাগ্য। আর তিনি কি ছাড়েন, নিজের বাসা থেকে চা তৈরি করে পাঠিয়ে দিলেন। রমেনের কথা শেষ না হতেই দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন। রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বলল, এই যে মিত্তির মশাই, আসুন আসুন। পরে আমাদের দিকে চেয়ে বলল, ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু, আসুন বসুন। ততক্ষণে হরিদাসবাবুর টেবিলের সামনের হাতল শূন্য বেতের চেয়ারটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুড়ের মতো বসে আছেন। মিত্তির মশাইয়ের বয়স 45-এর কম নয়। দোহারা চেহারা, কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে, গোফদারি কামানো, পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে কতদিন আছেন মিত্তির মশাই? এই আসছে ফেব্রুয়ারিতে 1.5 বছর হবে। বড় কষ্ট মশাই, মাছ তো একেবারেই মেলে না, তার উপর বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না। তাই আপনারা আজ এসেছেন শুনে ভারী আনন্দ হলো। উনি চায়ের কথা যেমন তুললেন, আমি বললাম তার আর কি, আমার বাসা যখন কাছে রয়েছে তখন আর তা আপনারা কত দূর যাবেন সব? আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি।
ওপার থেকে আসছি কি না, এখানেই নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে ওই জিটি রোডে উঠবো বলে ইচ্ছা আছে। আচ্ছা, ভাগলপুরের গাড়িটা এখানে ঠিক কটায় পাওয়া যাবে? এরপর অনেক কথাবার্তা এবং আমাদের ভ্রমণ সম্পর্কীয় অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত অত্যাবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল। কারোরই ঘুম পাচ্ছিল না। বিশেষ করে গরম চা খাবার পরেই আলস্য এবং তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলের শরীরই বেশ তরতাজা হয়ে উঠেছিল। প্রায় নিভে আসা কথাবার্তার শীষটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যই আমি হঠাৎ বলে উঠলাম, আচ্ছা মশাই, আপনার এই ওয়েটিং রুমের বাথরুমে ভূতটুত নেই তো? এই প্রশ্নের পরেই সলিলের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম এবং ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো। পুনরায় আমাদের একচোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাব করলেন যে স্টেশনের বাথরুম সম্পর্কে তারা ভয়ের ধারণা পোষণ করেন। রমেন বলল, যত সব গাঁজা খরিদার। হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি। আমাদের উপহার দেওয়া সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন। আপনারা হয়তো হাসবেন, কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখন বলছি, শুনতে পারেন। এরপর তিনি তার পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন। এটা অনেক দিনের কথা। আমার বয়স তখন খুব বেশি না হলেও 12-13 কম নয়। আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সেই সময় তিনি খুলনা মডেলগঞ্জ আউটপোস্টে থাকতেন। একবার কি উপলক্ষে তা এখন ঠিক মনে পড়ে না, আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই। কাকা তখন ছিলেন খুলনার বাসাতে। সেখানেই অনেকদিন আমরা ছিলাম। বেশি দিন থাকার কথাবার্তা হওয়াতে আমি সেখানে একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম। আমরা পুজোর পর সেবার খুলনা যাই। কয়েক মাস পরবার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় 1 মাসের ওপর। কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মডেলগঞ্জে যাব। কাকা আমায় নিয়েও গেলেন। সেই সময়টা মোম মধুর গ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময়। কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মোম মধু সংগ্রহ করে কিনা তা পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সবসময় সুন্দরবনের নদী, খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত। কতবার যে আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গেছি। আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে। তখন আমি ছেলে মানুষ, সবে 13। শহর থেকেই গিয়েছি। সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই 1 মাসে প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র বালক মনে কি যে আনন্দের বার্তা বয়ে আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারবো না। আর কখনো সে দেশে যায়নি। অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মাঝে সুন্দরবনের, বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি, অপরিসর খালের সটির জঙ্গলে ভরা ঢালু পাড়, নতুন ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের সারি, খাড়ির মুখে জোয়ারের শব্দ, যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এই বয়সেও মনটা কেমন করে ওঠে। সেদিনের কথাটা আমার বেশ মনে আছে। সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল। তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকত। দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল। 4-5 জন আমিন, একজন কানুনগো, একজন কেরানি, সবাই বাঙালি, সব শুদ্ধ 7-8 জন লোক লঞ্চটাতে। খাওয়া দাওয়াটা বেশ গুরুতর রকমেরই হলো। তারপর একটু গান বাজনাও হলো। বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম। ক্রমে রাত হলো, জ্যোৎস্না উঠল। খালের দুধারের নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছিল। দূর থেকে নৈশ পাখির 2-1টা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল।
জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনত শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো। বাঘের উপদ্রবের ভয় সবসময় আমাদের বজরাতে দুজন বন্দুকধারী সিপাহী থাকত। তারা বজরার ওধারের তোলা উনুনে রান্না চাপিয়ে দিল। রাতটা বড় গরম ছিল, গুমোট ধরনের। গাছের পাতাটা পর্যন্ত নড়ছিল না। চারিদিকে একটা নীরব থমথমে ভাব। ছইয়ের ভেতর থাকবার একেবারে উপায় নেই। বজরার ছাতে তক্তার পাটাতনের ওপর গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে প্রচণ্ড আরাম বটে, কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয় সেখানে থাকবার জো ছিল না। ছইয়ের মধ্যে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন। ছইয়ের ঘুলঘুলিগুলো সব খোলা ছিল। আমি কাছে বসে বই পড়ছিলাম। খেলতে খেলতে রাত হয়ে গেল 10টারও বেশি। সিপাহীদের রান্না হয়ে গেল। কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন। মিটমিটে আলোতে আখ্যান মঞ্জরি পড়ছি। বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়া ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাটার টান ধরা জলের দিকে একদৃষ্টে চেয়ে আছেন। দীর্ঘ বনগাছের ছায়া পড়েছে জলের উপর। এমন সময় একটা ব্যাপার ঘটল। সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসির রব উঠল। অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো সেটা একটা অমানুষিক অস্বাভাবিক স্বর। আমরা কিছু ভাবার পূর্বেই সেরকম আরেকবার এবং তারপর আবার হলো। হাসির শব্দটা এত উচ্চ ও তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে, মাটি যেন কাঁপছে, বোটটা যেন দুলছে। সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো। কাকা, বিনোদবাবু, আমি সকলেই ছইয়ের বাইরে এলাম। গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে। কোথাও হাওয়া নেই, পাতাটা পর্যন্ত নড়ে না। সম্মুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢাকা পড়েছে। বিনোদবাবু বললেন, ওটা ওটা কি মশাই? ব্যাপারটা কি? মাঝিরা তো সবাই ভয় পেয়ে গিয়েছে। আমরা সকলে আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি, এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল। শব্দটা এত ক্রূর ও মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। মাঝিরা দুই কানে হাত দিয়ে বলে উঠল, আল্লাহ আল্লাহ। কাকা ও বিনোদবাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলেন। কাকা বললেন, কি মশাই, হয় না নাকি? কিন্তু তার মুখ দেখে ও গলার সুরে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না। তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কিনা। কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে এত রাতে কোনো মতেই অত ভারী বজরাটা উজানে নেওয়া হলো না। অগত্যা সেইখানেই রাত কাটাতে হলো। সবাই জেগে রইল, কারোর চোখে ঘুম এলো না সে রাত্রে। শেষ রাত্রে আরেকবার শব্দটা শুনলাম। বনভূমি তখন নিস্তব্ধ। চাঁদ ডুবে গিয়ে নদী, আকাশ, বন সব অন্ধকারে একাকার। আমার চোখ তখন ঘুমে ঢুলে এসেছে। এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আর একবার সেই বিকট হাসির রোল। শেষ রাত্রে চাঁদ ডোবা অন্ধকারে সেটা এত অমানুষিক, এত পৈশাচিক ঠেকল যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে আবার ফিরে এলাম। সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ কেউ বলল, এই শব্দটা এর আগেও তারা শুনেছে,
তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল বড্ড কম। শোনা গেল এই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘরবাড়ির চিহ্ন পাওয়া যায়। জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের সারি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকের বাস ছিল। সে যাই থাকুক, আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখন এই কথাটাই মনে হয় গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীরী আত্মার পৈশাচিক উল্লাস ভরা অট্টহাসি সেদিন আমাদের কানে গিয়েছিল। তাই হাসির রোলটা যখন মনে আসে আজও এতকাল পরেও সারা শরীর যেন শিউরে ওঠে। আজকে গল্প পাঠে ছিলাম আমি রণদীপ, আর আমার সঙ্গে অন্যান্য চরিত্রে ছিল অনুভব, সমাপন, সায়নী, অর্পণ এবং ম্যাক্স। স্ক্রিপ্টিং করেছে স্মিতা, শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি অনুভব এবং আমি রণদীপ। পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।